হাসিনাকে ফেরাতে জুলাই বিপ্লবে মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘের প্রতিবেদন কাজে লাগাতে পারে সরকার, বলছেন বিশেষজ্ঞরা। নারায়ণগঞ্জের গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী শিশুসহ দগ্ধ ৮। চিকিৎসা চলছে বার্ন ইউনিটের জরুরি বিভাগে। সারা দেশে জোরদার যৌথ বাহিনীর অভিযান। ঢাকা মহানগরীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে ১৬৭ অপরাধী গ্রেফতার। এবং কুষ্টিয়ার চর সাদিপুর ইউনিয়নে নেই কোনো রাস্তাঘাট, সরকারি অবকাঠামো। ব্রিজ না থাকায় প্রতিদিন পাড়ি দিতে হয় পদ্মা নদী। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে জুলাই গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন কাজে লাগাতে পারে সরকার, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠানোই হবে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের প্রথম শর্ত। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদন। জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হাসিনা সরকারের নিপীড়নকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ্লেষকরা বলছেন, এরপর থেকেই দিল্লি সরকার একটু চাপে পড়ে যায়। আবার মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কৌশলী জবাবে থতমত খেয়ে যায় মোদি প্রশাসন। যুক্তি হিসেবে হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে মোদির মৌনতাকে তুলে ধরেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক বাংলাদেশ সংক্রান্ত বিষয়ের প্রশ্নোত্তরের বিষয়টি কৌশলগতভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে ছুড়ে দেওয়ার পরেও তিনি কিন্তু সমগ্র সংবাদ সম্মেলনে একটিবারের জন্য বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করেননি। ট্রাম্পের অবস্থান বাংলাদেশের জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না, উল্টো জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন নিয়ে দিল্লির কাছে হাসিনার প্রত্যাপনের বিষয়টি আরও জোরালোভাবে অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করতে সক্ষম হবে। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘ রিপোর্ট, যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা ভারত সরকারের কাছে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপনের দাবিটি আরো জোরালো করে তোলার চেষ্টা করবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে ফাটল ধরে। মূলত পলাতক হাসিনাকে আশ্রয় দেয়া ও ভারতীয় মিডিয়ার ভুলভাল ও মিথ্যা তথ্যই দুদেশের সম্পর্কের অবনতির মূল কারণ বলে ধারণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম সমাধান আমি মনে করি হাসিনাকে দেশে ফেরত পাঠানো। একজন ফ্যাসিস্টকে যে গণহত্যা চালনা করে পালিয়ে আছে ভারতে, তাকে দেশে ফেরাতে হবে। নেতিবাচক বা উস্কানিমূলক নিউজ, এই নিউজগুলো কিন্তু বাংলাদেশের মানুষের যে সম্পর্কে আরো বেশি ফাটল ধরাইতেছে। এর বাইরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক আলোচনা এবং গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। কূটনৈতিক পর্যায়ে আলোচনাটা শুরু হয়, তখন হচ্ছে দেশের মানুষের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড থেকে খালাসের বিরুদ্ধে করা লিপ্ট আপিলের শুনানি আজ। রোববার দুদকের করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ৩ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত বছর ২৭ নভেম্বর ৭ বছরের কারাদণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। গত ২৩ ফেব্রুয়ারি এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুদক আপিল বিভাগে আবেদন করে। ২০১১ সালের আগস্টে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করে দুদক। ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করে রায় দেন বিশেষ জজ আদালত। নারায়ণগঞ্জের ঢাকেশ্বরীর ২ এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। ভোররাতে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন সোহাগ, রূপালী, সামিয়া, জান্নাত, হান্নান, সাব্বির, ১.৫ বছরের সুমাইয়া ও নূরজাহান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাউন বিন রহমান জানিয়েছেন, নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সারা দেশে জোরদার করা হয়েছে যৌথ বাহিনীর অভিযান। এরই অংশ হিসেবে ডিএমপি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। গত 24 ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট 167 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে 6 জন ডাকাত, 18 জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, 4 জন চাঁদাবাজ, 10 জন চোর, 22 জন চিহ্নিত মাদক কারবারি, 12 জন পরোয়ানাভুক্ত আসামি সহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। দর্শক, অপারেশন ডেভিল হান্ট নিয়ে জানাতে আমাদের সঙ্গে রংপুর থেকে যোগ দিবেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, নিশ্চয়ই যুক্ত হতে পেরেছি। রংপুর বিভাগের অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে সবশেষ যে তথ্য আপনার কাছে রয়েছে সেটি জানতে চাই। যে পুলিশ সুপার কার্যালয় আছে তার সামনে আপনাকে যদি বলি যে রংপুর বিভাগে এই ডেভিল হান্টে এখন পর্যন্ত 8টি জেলা মিলে কিন্তু 7 জন গ্রেফতার করা হয়েছে এবং শুধু তাই নয়, মাদক কারবারি সহ বিভিন্ন অপরাধে যারা অপরাধী তাদেরকে মোট রংপুর বিভাগে অর্থাৎ 8টি জেলা মিলে মোট 84 জনকে গ্রেফতার করা হয়েছে। আর একটি বিষয় বলে রাখি যে এই ডেভিল হান্টে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে যারা দেশকে রংপুর বিভাগের মধ্যে মেট্রোপলিটন এলাকায় যারা অবস্থা বিরাজ করতেছে, করার চেষ্টা করতেছে বা তারা যারা সহযোগিতা করতেছে বা পরামর্শ দিচ্ছে তাদেরকেই শুধু গ্রেফতার করা হচ্ছে, এছাড়াও অন্য কাউকে কিন্তু এর আওতায় আনা হচ্ছে না। আরেকটি বিষয় বলে রাখি যে রংপুর মেট্রোপলিটন পুলিশ এলাকা অর্থাৎ সিটির মোড়, মেডিকেল মোড়, মুক্তার ইলাহি, জিরাই স্কুল মোড় এবং পায়রা চত্বর, মডার্ন মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা শুধু এই বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু এই শনাক্ত করার জন্য বিভিন্ন বাহনগুলো চেক আপ করছে, দেখভাল করছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই অভিযান কিন্তু এই এবং রাত ভেবেই কিন্তু চলছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই ডেভিল হান্টের অভিযানে যারা শুধু অপরাধী তাদেরকেই এখানে কিন্তু গ্রেফতার করা হচ্ছে, কিন্তু যারা নিরপরাধী তাদেরকে কোনোভাবেই হয়রানি করা হচ্ছে না। অলিউল্লাহ, এই ছিল রংপুর থেকে রংপুর বিভাগের ডেভিল হান্ট অপারেশনের সর্বশেষ তথ্য। জি শফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কুষ্টিয়ার কুমারখালীর চর সাদিপুর ইউনিয়নে নেই কোনো রাস্তাঘাট, ভূমি অফিস, পুলিশ ফাঁড়ি, ব্যাংক, বিমা কিংবা সরকারি অবকাঠামো। ব্রিজ না থাকায় প্রতিদিন নৌকা দিয়ে পাড়ি দিতে হয় পদ্মা নদী। নেই তাদের জীবনের কোনো নিরাপত্তাও। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কুষ্টিয়ার কুমারখালীর চরসাদিপুর ইউনিয়নে নেই কোনো রাস্তাঘাট, ভূমি অফিস, পুলিশ ফাঁড়ি কিংবা সরকারি অবকাঠামো। তাই এই চরের মানুষকে কাজের জন্য প্রতিদিন পদ্মা নদী পাড়ি দিয়ে উপজেলা ও জেলা শহরে যেতে হয়, কিন্তু যাতায়াতের জন্য কোনো ব্রিজ না থাকায় নৌকা দিয়ে পাড়ি দিতে হয় পদ্মা নদী। প্রশাসনিক অবকাঠামো না থাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদকে ছয়লাভ এই অঞ্চল। এছাড়া ইটভাটার গাড়ি চলাচলে প্রতিদিন ভাঙছে সড়ক। এসব সমস্যার সমাধানে নেই কোনো উদ্যোগ। একবারে অযোগ্য গাড়ি চলাচলের মতন পরিস্থিতি নাই। রোড ঘাট নেই, আপনার পাকা রাস্তা নেই, কাঁচা রাস্তা, শুধু বালু। আমরা মাটিগুলি ফেলায় বন্টন দিয়ে এগুলি দিয়ে যাতায়াত করতেছি। রোডটা ভালো করে দিতে পারেন তাহলে মনে করেন যে আমার একটু সুবিধা হবে। কুষ্টিয়ার পাবনা টু যাতায়াতের জন্য বর্তমান অবস্থা খুবই খারাপ। এর মধ্যে যদি একটা ফেরি যানবাহনের ব্যবস্থা করা হয় তাহলে বর্তমানে আমরা খুবই আশাবাদী যে ভালো হবে আমাদের জন্য। লেনদেন ও সঞ্চয়ের জন্য অন্যান্য ইউনিয়নে সরকারি বেসরকারি একাধিক ব্যাংক থাকলেও চরসাদিপুরে নেই একটিও। সমস্ত সেবা এবং প্রশাসনিক ব্যবস্থা, আপনি যত রকম সরকারি সার্ভিস বলেন সবকিছু পদ্মা নদীর ওপারে থেকে যায়। এখানে যদি ফেরি চলাচল হতো বা ব্রিজ হতো আমাদের জন্য সুবিধা হতো। রাস্তাঘাট ভালো না, আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়, দুর্ভোগ এটা দীর্ঘদিনের। তবে বিষয়গুলো তুলে ধরে ইউপি চেয়ারম্যানও জানালেন দুর্ভোগের কথা। ভূমি অফিস নাই, তারপরে পোস্ট অফিস নাই, আবার রাস্তাঘাটও আমাদের ইউনিয়নে
সবই ভেঙে চুরে নষ্ট হয়ে রয়েছে, এটাও আমাদের দরকার। সমস্ত কাজই কুষ্টিয়া যায় আমাদের করতে হয়। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনগণের যেন দুর্ভোগ না হয়, এজন্য আমরা এখান থেকে যেন ওখানে সেবাটা আমাদের বিভিন্ন যে দপ্তর রয়েছে তারা যেন নিয়মিত প্রদান করে, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দ্রুত এসব সমস্যার সমাধান হোক এমনটা চান পদ্মা চরাঞ্চলের মানুষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে গম চাষ থেকে মুখ ফিরিয়ে নেওয়া চাষিরা আবারও গমের আবাদ শুরু করেছেন। এতে করে গোমস্তাপুরে এবার রেকর্ড পরিমাণ গমের আবাদ হয়েছে। গম চাষে প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নাসিম আলীর প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। ফলন ভালো হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাড়ছে গম চাষের আবাদ। চলতি মৌসুমে ৮,১০০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ৬,৩০০ হেক্টর জমিতে। আগ্রহ দেখে ৬,২০০ জন কৃষকের মাঝে এবার প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়। গমে রোগবালাইয়ের আক্রমণ কম, সেচ ও সার কম লাগে, তাই উৎপাদন ব্যয়ও কম। আবহাওয়া অনুকূলে থাকলে সঠিক পরিচর্যায় বিঘা প্রতি ১৫ থেকে ১৭ মণ গম উৎপাদিত হয়। ধান চাষ করতাম, কিন্তু পানির অভাবে, পানির সেচের অভাবে এবার গম করেছি। গমটা ইনশাল্লাহ ভালো হয়েছে। পানি টানিরও সমস্যা, ডাঙ্গা মাটি ছিল, যাই হোক গম করেছি ডাঙ্গা মাটিতে। আল্লাহ দেখে খুব ফসল সুন্দর করেছি। গম আল্লাহর রহমতে খুব ভালোই হয়েছে। আমি গম আছে মোটামুটি ৪ বিঘে। এবার গম চাষের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তাও ছাড়িয়ে গেছে জানিয়ে এই কৃষি কর্মকর্তা বললেন, প্রতিনিয়ত কৃষকদের পাশে থেকে গম চাষে পরামর্শ দেওয়া হচ্ছে। গত বছরের লক্ষ্যমাত্রা ছিল অর্জন ছিল ৬,৩০০ হেক্টর জমিতে গম আবাদ। এবার এইটিকে ছাড়িয়ে কৃষকের মোটিভেশনের মাধ্যমে হোক আর প্রণোদনা, ব্যাপক প্রণোদনা কর্মসূচির মাধ্যমে সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণে কিন্তু গম আবাদ এবার বৃদ্ধি পেয়েছে। প্রয়োজনীয় পরামর্শ ও প্রণোদনা পেলে এ অঞ্চলের কৃষকরা গম চাষে আরও আগ্রহী হয়ে উঠবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজা ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে আরও অনেকে। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। জানুয়ারিতে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনীর কাছাকাছি আসার চেষ্টা করেছে এমন সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে নেতানিয়াহু সেনারা। যুক্তরাষ্ট্রের কাছে অপদস্থ হওয়ার ঘটনায় যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে, তখন ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, নেদারল্যান্ড ও পর্তুগাল সহ ইউরোপীয় মিত্ররা। এদিকে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে স্লোভাকিয়া। অন্যদিকে জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সংশোধন করার কথা জানিয়েছে ন্যাটো। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। যুক্তরাষ্ট্রে শুক্রবার ব্যর্থ বৈঠকের পর আলোচনার শীর্ষে রয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। আমেরিকার ছ্যাঁকা খেয়ে এবার ব্রিটেনে উপস্থিত হয়েছেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। এ সময় বিধ্বস্ত ইউক্রেনের প্রতিরক্ষা খাতে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ দিতে চুক্তি করে ব্রিটেন। ইউক্রেনের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সার্বভৌমত্বের পাশাপাশি ইউক্রেন আন্তর্জাতিক আইনের শাসনের জন্য লড়াই করছেন বলে জানিয়েছেন তারা। এদিকে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে স্লোভাকিয়া। ইউক্রেন কখনোই সামরিক শক্তির অবস্থান থেকে আলোচনার জন্য যথেষ্ট শক্তিশালী নয় বলে উল্লেখ করে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের সঙ্গে জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডার পর যুক্তরাষ্ট্র জুড়ে ইউক্রেনপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে কয়েকশো মানুষ ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে সমবেত হন। এই সময় ওভাল অফিসে ঘটে যাওয়া তীব্র বাদানুবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। অন্যদিকে জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সংশোধন করতে হবে বলে জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে।
দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীম, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা শিরোনাম পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনায় যাব। দর্শক, আমরা দেখে নেব আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। আমি প্রথমে শিরোনামগুলো পড়ছি। রয়েছে প্রথম আলো, যুক্তরাষ্ট্রকে নিয়েই ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ইউরোপ, লন্ডন সম্মেলন, অপরাধ বৃদ্ধির শঙ্কায় অভিযান জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন মতাদর্শের মানুষের সমন্বয় পূর্ণাঙ্গ কমিটিতে, বন্ধ হচ্ছে 4 অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর, নৌ মন্ত্রণালয় গঠিত যাচাই বাছাই কমিটির প্রতিবেদন, ন্যায় বিচার নিশ্চিতে স্বৈরাচারী আমলের নৃশংসতা নথিভুক্ত করা প্রয়োজন ডক্টর ইউনূস। শিরোনাম ছিল ইত্তেফাকের। রয়েছে সমকাল, শিরোনাম করেছে ঋণের টাকায় দুবাই সাম্রাজ্য, চট্টগ্রামের অখ্যাত ব্যবসায়ী লস্কর, মহাপরিচালকের পদত্যাগপত্র উপদেষ্টা ফারুকীর টেবিলে। বাংলাদেশ প্রতিদিন, উচ্চকক্ষ নিম্নকক্ষ তৈরির প্রস্তুতি, এনসিপির গতিবিধি দেখছে অন্যরা, সতর্ক পর্যবেক্ষণে বিএনপি জামাত, নতুন দল নতুন স্বপ্ন এবং তারুণ্যের দ্রোহ। আলাদিনের চেরাগ ইউনাইটেড গ্রুপে খালেদা জিয়ার বাড়ি ভাঙার পুরস্কার, 300 আসনে প্রার্থী দেবে এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচন। শিরোনাম ছিল যুগান্তরের। রয়েছে বণিক বার্তা, শিরোনাম করেছে ইসলামী ব্যাংকগুলোর পতনে ক্ষতির মুখে দেশীয় পুঁজির বিকাশ, দেশে এখন 12 কোটি 37 লাখ ভোটার। দ্য ডেইলি স্টার, হোম অপোজেস আইডিয়া পুলিশ কমিশন, উই মাস্ট ডকুমেন্ট অ্যাট্রোসিটিস অফ আওয়ামী লীগ রিজাইন, শেষ ইউনূস। আমরা শিরোনাম দেখে নিলাম। শামীমুজ্জামান চৌধুরী, আপনি জানেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ের উপরে গত 8 ফেব্রুয়ারি থেকে ডেভিল হান্ট চলছে। অনেককেই গ্রেফতার করেছে বিভিন্ন ক্যাটাগরির অপরাধী, কিন্তু দেশের যে বর্তমান পরিস্থিতি, অপরাধ চক্রের যে আপনার সব জায়গায় তাদের যে হম্বিদম্বি, সারা দেশব্যাপী, দিনে দুপুরে রাতের অন্ধকারে বাসার ভিতরে থেমে নেই কোথাও। আমরা দেখেছি যে এবং গত 24 ঘন্টায় 167 জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু অপরাধ বৃদ্ধির যে অভিযান সেটি জোরদার হলেও অপরাধ প্রবণতাও কিন্তু বাড়ছে। আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাই। প্রথমে বলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক যে কোর কমিটির বৈঠক হয়, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ডেভিল হান্ট যে অপারেশন চলছে সেটি আগামীতে আর চলবে না, এবং এই ডেভিল হান্ট অপারেশন বাতিল করে তারা একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সামনে ঈদকে সামনে রেখে। তারা 500-র বেশি টহল টিম ঢাকা শহরে বাড়িয়েছে এবং 200-র বেশি র্যাবের টহল টিম সারা দেশব্যাপী থাকবে। পাশাপাশি অপরাধ ঠেকাতে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় 17 থেকে 18টি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, পুলিশ, র্যাব, বিজিবি, তারা মাঝে মাঝেই মাঠ পরিদর্শন করবে। এ ধরনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রাজধানী সহ সারা দেশের যে মার্কেট, শপিং মলগুলো রয়েছে, এই শপিং মলগুলোতে তাদের টহল এখন থেকে প্রায় 2-3 গুণ বৃদ্ধি করা হবে এবং নিরাপত্তা তারা বিষয়টি দেখছে ঈদকে সামনে রেখে। কিন্তু বলি, বিষয়টি হচ্ছে যে সন্ধ্যা নামলেই কিন্তু মানুষের মধ্যে একটা শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা আমরা দেখেছি কাজ করে। সাধারণ মানুষ কিন্তু সন্ধ্যার পরে এই মুহূর্তে একটা শঙ্কা নিয়ে বের হয় যে আসলে এখন ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা দেখেছি যে কিন্তু অহরহ ছিনতাই ঘটছে, চুরি হচ্ছে। বিশেষ করে আপনি যদি বলেন যে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গাবতলী, এদিকে হাউস বিল্ডিং, উত্তরা, আবদুল্লাপুর, মিরপুর 10, নিউ মার্কেট এরিয়া, এদিকে যেসব এরিয়াতে জনবহুল এলাকা, এই এলাকাগুলো কিন্তু আমরা দিনের বেলা তো ছিনতাই তো হচ্ছে, সন্ধ্যা নামলে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করে। গতকালকে ছোট্ট একটা ঘটনা বলি, এটি হয়তো অনেক পত্রিকায় এসেছে, অনলাইনে অনেক পত্রিকা আসেনি এখনও, অনেক হয়তো এখনও জানেও না। গতকালকে রাজধানী পরিবহনের একটি পরিবহন আছে যেটি হচ্ছে চন্দ্রা থেকে মিরপুর 12 পর্যন্ত নিয়মিত তারা করে। হ্যাঁ, সেই পরিবহনে সাভারের পরে 2 জন যাত্রী বেশে বাসে উঠেছে এবং বাসে ওঠার পরে ব্যাংকটাউনে তারা বাসটিকে থামাতে বলে। ব্যাংকটাউনে তাদের আরও 3 থেকে 4 জন চক্র ওঠে, সব মিলে 7 থেকে 8 জন চক্র তারা বাসে উঠে দেশীয় অস্ত্র প্রদর্শন করে। সেই বাসে প্রায় 20 থেকে 25 জন যাত্রী ছিল। সব যাত্রীর কিন্তু মোবাইল, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, গুরুত্বপূর্ণ জিনিস, দিনের বেলা দুপুর দূরের ঘটনা, সবকিছু কিন্তু ছিনিয়ে নেয়। এবং তারপরে তারা ঠিক গাবতলীর আগে আগে তারা সেই চক্রটি বাস থেকে নেমে যায়, সবকিছু নিয়ে তারা নেমে গেল। কিন্তু মানুষ অসহায়, মানুষ অসহায় এবং বাসের যে যাত্রী এবং ড্রাইভার, সুপারভাইজার সবাই কিন্তু অসহায়। এখানে দেশীয় অস্ত্র ছিল,
কোনো কিছু তারা করতে পারে নাই। পরে টেকনিক্যাল পার হয়ে যাত্রীরা 999-এ ফোন দিয়ে তারা সাহায্য চেয়েছে। আজকের ঘটনা এই যে পরিস্থিতি, যে অবস্থার কথা আপনি একটি গল্প বললেন, মানে সত্য গতকালকের ঘটনা একদম যে অভিযোগ এরকম ঘটছে সব জায়গায়। আপনি কিছু চিহ্নিত জায়গার কথা বললেন এই শহরে, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় একই অবস্থা। আমরা জেনেছি যে বাড়িতে পর্যন্ত হামলা করা হচ্ছে। এই থেকে উত্তরণের উপায়টা কি? কোন জায়গাগুলোতে এই থেকে উত্তরণে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে ফাংশন করা উচিত ছিল সেই কাজগুলো কিন্তু হচ্ছে না। সেনাবাহিনী মাঝে মাঝে যৌথ অভিযান করছে রাত্রেবেলা। আপনি যদি ঢাকার বাইরে চিত্র বলেন, আমি কিছুদিন আগে ঢাকার বাইরে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি যে ঢাকার বিভিন্ন জেলা শহরে, উপজেলা শহরে যে সিএনজিগুলো চলে, তারাও কিন্তু সন্ধ্যার পরে বের হচ্ছেন না, সিএনজি পর্যন্ত চিন্তা হয়ে যাচ্ছে। সবাই একটা আতঙ্ক, শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা আছে পুরো দেশে। এখন রমজান মাস সামনে, ঈদ মৌসুম, সন্ধ্যার পরে কিন্তু মার্কেট, শপিং মলগুলো জমজমাট থাকে ঈদের, কিন্তু পুরো দেশের মানুষের ভিতরে যে আতঙ্ক রয়েছে এটি কিন্তু আগে ছিল। এটি আসলে ফিরে আসতে হবে। জি, এই সংখ্যা রোধে আসলে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা, পুলিশ, র্যাব কে আসলে আরো অ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে এবং সারা দেশে টহল জোরদার করতে হবে এবং ছিনতাই রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা যেই সিদ্ধান্ত নিয়েছে একগুচ্ছ, সেটি আসলে বাস্তবায়ন করা গেলে হয়তো বা সামনে এই ছিনতাই, চুরি, ডাকাতি প্রবণতা কমবে। যে আমরা এটি প্রত্যাশা করি, খুব বেশি রকম জননিরাপত্তার জন্য এগুলো দরকার। তারা অভিযান পরিচালনা করছে, কিন্তু সেটি আরো বাড়িয়ে দিলে হয়তো কমবে, আমরা প্রত্যাশা করি। শামীম যুগান্তরের একটি শিরোনাম পড়তে চাই। 300 আসনে প্রার্থী দেবে এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচন। আপনি তো জানেন যে নতুন যে তরুণদের রাজনৈতিক দল গঠন হলো, এখন তারা বলেছে যে 300 আসনে প্রার্থী দেবে। এই যে অল্প সময়ের মধ্যে এই চ্যালেঞ্জ, কতটুকু চ্যালেঞ্জ এখানে রয়েছে বা কি করতে পারে না? নতুন রাজনৈতিক দল হিসাবে আপনি জানেন যে গণ অভ্যুত্থানের পরে তারা যে দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি, এই দল গঠনে কিন্তু তাদের স্বপ্ন এবং তাদের পরিকল্পনা হচ্ছে যে তারা সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তারা 300 আসনের প্রার্থী দেবে এবং তাদের দলের উচ্চ পর্যায়ের থেকে তারা এটি ঘোষণা দিয়েছে। পাশাপাশি তারা কিন্তু এখনও দলের প্রতীক চূড়ান্ত করেনি, দলের একটি নির্দিষ্ট ঘোষণাপত্র থাকে সেটি এখনও চূড়ান্ত হয়নি, দলের স্লোগান থাকে, দলের স্লোগান কী হবে সেটি কিন্তু এখন চূড়ান্ত হয়নি। সব মিলে এই বিষয়গুলো তারা সামনে জানতে পেরেছে, সামনে চূড়ান্ত করে তারা হয়তো বা 300 আসনে প্রার্থী দেবে। কিন্তু এখানে মূল চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা এর আগেও দেখেছি যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, তাদের কিন্তু সহযোগী সংগঠন রয়েছে। তো এনসিপি কিন্তু এখনও তাদের সহযোগী সংগঠন নেই। এই বিষয়গুলো নিয়ে তাদের কাছে প্রশ্ন করা হয়, তাদের কাছ থেকে যে উত্তরটি এসেছে তারা সহযোগী সংগঠন এই মুহূর্তে করবেন না, তারা শ্রমিক, নাগরিক, ছাত্র কিংবা যুব এসব বিভিন্ন উইং করবেন দেশব্যাপী, তাই এ ধরনের পরিকল্পনা করেছেন। পাশাপাশি তাদের প্রতীক চূড়ান্ত হওয়ার পরে তারা হয়তোবা এই ঘোষণাগুলো দিবেন। এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে যে রাজধানী সহ বিভিন্ন বিভাগীয় শহরে তাদের বিভিন্ন কমিটি রয়েছে, কিন্তু তৃণমূলে উপজেলা পর্যায়ে কিংবা গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে তাদের কমিটিগুলো কি হবে বা কিভাবে কাজ করবে এই বিষয়গুলো এখন তারা চূড়ান্ত করেননি। এটি কিন্তু বড় চ্যালেঞ্জ আসলে। 300 আসনে যখন প্রার্থী দেবে তখন তো অবশ্যই তৃণমূলে তাদের একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। এই গ্রহণযোগ্যতা তারা তৈরি করতে পারবে কিনা সেটি আসলে সময়ই বলে দেবে। 12 কোটি সেটি চ্যালেঞ্জ 37 লাখ ভোটার আছে, অর্থাৎ প্রায় 12.5 কোটি। সবগুলো মানুষের কাছে তো পৌঁছাতে হবে। আপনি যেটি বলছেন তৃণমূলের কথা, এই অল্প সময়ের মধ্যে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে নির্বাচনের অনুযায়ী ওইভাবেই কাজ করছে কমিশন, এই সময়ের মধ্যে এটি কতটুকু সম্ভব হতে পারে? এনসিপির উচ্চ পর্যায়ে কমিটি যারা রয়েছেন তারা নেতারা বলছেন যে তারা পৌঁছাতে পারবেন। তাদের যেহেতু একটি গণ অভ্যুত্থান তারা করেছেন, তাদের ডাকে অনেক মানুষ সাড়া দিয়েছে, কিন্তু আসলে গণ অভ্যুত্থান এবং ভোটের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। ভোট কিন্তু আসলে একদম সবারই, একদম গরিব বড়লোক থেকে শুরু করে তৃণমূলের ব্যবসায়ী, আপামার জনতা সবাই কিন্তু ভোট দেবে। তো যেহেতু একটি সম্পূর্ণ নতুন দলের জনপ্রিয়তা কি হবে, মিশন এবং ভিশন কি হবে, এগুলো কিন্তু তৃণমূলে পৌঁছাতে হবে এবং তারা আসলে কতটুকু এগুলো করতে পারবেন সেটি আসলে সময়ই বলে দেবে। কিন্তু এখন তাদের যে পরিকল্পনা আমরা জানতে পেরেছি, তারা সারা দেশব্যাপী একযোগে তারা এই
কাজগুলো করবেন এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এখন দলের যে একটা গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র চূড়ান্ত করার পরে আমরা জানতে পেরেছি যে তারা এগুলো সামনে আনবেন, যে তাদের পুরো দলের রাজনৈতিক কার্যক্রম কিভাবে তারা পরিচালনা করবে এবং তাদের বিভাগীয়, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কমিটিগুলো কিভাবে হবে সেগুলো তারা সামনে আনবেন। আমরা হয়তো বা সেই অপেক্ষায় রয়েছি, সেগুলো সামনে আসার পরে মানুষ কিভাবে সাড়া দেবে সেগুলো আসলে সময়ের অপেক্ষা, সময় বলে দেবে আসলে। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্বামী আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আগে। শেখ হাসিনাকে ফেরাতে জুলাই বিপ্লবে মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘের প্রতিবেদন কাজে লাগাতে পারে সরকার, বলছেন বিশেষজ্ঞরা। নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী শিশু সহ দগ্ধ ৮, চিকিৎসা চলছে বার্ন ইউনিটের জরুরি বিভাগে। সারা দেশে জোরদার যৌথ বাহিনীর অভিযান, ঢাকা মহানগরীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে ১৬৭ অপরাধী গ্রেফতার। এবং কুষ্টিয়ার চর সাদিপুর ইউনিয়নে নেই কোনো রাস্তাঘাট, সরকারি অবকাঠামো, ব্রিজ না থাকায় প্রতিদিন পাড়ি দিতে হয় পদ্মা নদী। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।